এটি সোকোত্রা, প্রাচীন বিশ্বের বুকে লুকিয়ে থাকা এক রহস্যময় দ্বীপ, যেখানে আছে অদ্ভুত আকৃতির গাছ, পৃথিবীর আর কোথাও না পাওয়া প্রাণী, আর এমন কিছু প্রাকৃতি যা আপনাকে মনে করিয়ে দিবে অন্য গ্রহের কথা। কিন্তু কিভাবে এই দ্বীপ এত বছর ধরে পৃথিবী থেকে বিচ্ছিন্ন থেকেও এমন রহস্যময় হয়ে উঠল, আর এখানকার মানুষই বা কিভাবে এত কঠিন পরিবেশে টিকে আছে। আর অন্তর্জাল বাংলা এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আর আপনি ভিডিওটা কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও তৈরি করতে আরো অনুপ্রেরণা দেয়। তাহলে চলুন আজকে জেনে নেওয়া যাক সোকোত্রার সেই সব রহস্য যা আপনি এর আগে কখনো দেখেননি, আর এই দ্বীপকে পৃথিবীর অন্য সব জায়গা থেকে কেন আলাদা করে তুলেছে। এটি ইয়েমেনের প্রজাতন্ত্রের অন্তর্গত এক গুচ্ছ দ্বীপ, কিন্তু ভৌগোলিক অবস্থানের দিকে তাকালে একটি বিষয় খুব সহজেই চোখে পড়ে। সোকোত্রা আবার আরব উপদ্বীপের তুলনায় আফ্রিকা উপমহাদেশের অনেক কাছাকাছি। এই দ্বীপটি গলফ অফ ইডেনের পূর্বমুখে অবস্থিত, যেখানে আরব সাগর এসে ভারত মহাসাগরে মিলিত হয়েছে। ইয়েমেনের মূল ভূখণ্ড থেকে এটি প্রায় 350 কিলোমিটার দূরে এবং আফ্রিকান হর্ন অঞ্চল থেকে মাত্র 250 কিলোমিটার দূরে। এই অনন্য ভৌগোলিক অবস্থানে লক্ষ লক্ষ বছর ধরে দ্বীপটিকে বাহিরের পৃথিবীর স্রোত ও প্রবাহ থেকে অনেকটা আলাদা করে রেখেছে, আর এ কারণেই সোকোত্রাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে অদ্ভুত বিচ্ছিন্ন স্বর্গ। এই পুরো দ্বীপপুঞ্জে রয়েছে 4টি প্রধান দ্বীপ আর অসংখ্য ছোট ছোট পাথরের দ্বীপ। সব মিলিয়ে এর মোট আয়তন প্রায় 3650 বর্গ কিলোমিটার। এখানে বসবাস করে 60,000-এরও বেশি মানুষ। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা এই কঠিন অথচ অসাধারণ ভূমিকে ঘিরে নিজেদের জীবন গড়ে তুলেছে। তবে প্রশ্ন হলো, আপনি যদি সুযোগ পেতেন তাহলে কি আধুনিক শহরের আরাম আয়েশ ছেড়ে অন্তত একবার এই প্রাচীন পৃথিবীর ভিতরে পা রাখার সাহস করতেন? আপনার উত্তরটি কমেন্টে জানাতে পারেন। তাহলে চলুন আমরা আরো গভীরে যাই, কারণ সোকোত্রার আসল গল্প এখনো শুরুই হয়নি। সোকোত্রার আরো ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মনে হয় রাস্তার প্রতিটি বাঁকের পর যেন পুরো পৃথিবীটাই বদলে যাচ্ছে। বিশাল হাজিয়া পর্বতমালা মেঘের উপর মাথা তুলে দাঁড়িয়ে আছে, তার নিচে বিস্তৃত চুনাপাথর মালভূমিগুলো কোটি কোটি বছর ধরে প্রাকৃতিক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অসংখ্য গিরিখাত, ফাটল এবং গভীর উপত্যকা এই ভূমিকে এমনভাবে কেটে দিয়েছে যেন কোনো বিশাল শিল্পী পাথরের উপর নিজের হাতের নকশা এঁকেছেন। বিশাল খাড়া পাথরের নিচে লুকিয়ে আছে অসংখ্য গুহা, আর সেই গুহার ভিতরে দেখা যায় অবিশ্বাস্য স্ট্যালাকটাইটের গঠন, যেগুলো তৈরি হতে লেগেছে অগণিত বছর। অন্যদিকে দ্বীপের উত্তর পূর্ব অঞ্চলে রয়েছে আহুরের সাদা বালির বালিয়ারি। সেই বালির ঢেউ নাটকীয়ভাবে নেমে গেছে ভারত মহাসাগরের গভীর নীল জলের দিকে। একদিকে পাহাড়, অন্যদিকে মরুভূমি, কোথাও গভীর গুহা, আবার কোথাও সাদা বালির সৈকত, সবকিছু যেন এই একই দ্বীপের মধ্যে। কিন্তু প্রশ্ন হলো, এই অদ্ভুত দৃশ্যের জন্ম কিভাবে? এর উত্তর খুঁজতে আমাদেরকে ফিরে যেতে হবে কয়েকশো মিলিয়ন বছর পিছনে। সোকোত্রার গল্প শুরু হয় কয়েকশো মিলিয়ন বছর আগে। তখন এই ভূমি আজকের মতো কোনো বিচ্ছিন্ন দ্বীপ ছিল না, এটি ছিল বিশাল সুপার কন্টিনেন্ট গোয়ান্ডানার অংশ। সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবীর টেকটনিক প্লেটগুলো নড়তে শুরু করে, আরবীয় প্লেট ধীরে ধীরে আফ্রিকা থেকে আলাদা হয়ে যেতে থাকে। এই ভূখণ্ডের পরিবর্তনের ফলেই তৈরি হয় গলফ অফ ইডেন। আর 20 মিলিয়নেরও বেশি বছর আগে সোকোত্রা সমুদ্রের মাঝখানে নিজস্ব এক বিচ্ছিন্ন খণ্ডে পরিণত হয়। এরপর শুরু হয় সোকোত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, বাহিরের পৃথিবী থেকে দূরে নিজের মতো করে পরিবর্তন, এক দীর্ঘ যাত্রা। লক্ষ লক্ষ বছর ধরে দ্বীপটির উপর বাহিরের প্রভাব ছিল অত্যন্ত সীমিত, আর এই সময়ে প্রাকৃতিক হয়ে উঠেছিল তার সবচেয়ে ধৈর্যশীল শিল্পী। বাতাস বছরের পর বছর পাহাড়ের খাড়া দেওয়ালকে ক্ষয় করেছে, বৃষ্টি ধীরে ধীরে গভীর উপত্যকা তৈরি করেছে, আর প্রতিটি ভূমিকম্প, প্রতিটি বাতাসের ঝাপটা, প্রতিটি বৃষ্টির ফোঁটা এবং প্রতিটি ঢেউ এই ভূমির উপর রেখে গেছে নিজস্ব চিহ্ন। এভাবে কোটি কোটি বছর ধরে ধীর প্রক্রিয়ায় তৈরি হয়েছে আজকের সোকোত্রা। অনেক ভূতাত্ত্বিক সোকোত্রাকে ভারত মহাসাগরের একটি ক্ষুদ্র মহাদেশের সঙ্গে তুলনা করেন। এর কারণ এর আকার নয়, বরং এত ছোট একটি অঞ্চলের মধ্যে যে পরিমাণে বৈচিত্র্যময় ভূদৃশ্য রয়েছে তা সত্যিই বিস্ময়কর। উঁচু পাহাড়, বিস্তীর্ণ মালভূমি, গভীর গুহা, উপত্যকা, বালিয়ারি এবং মানুষের স্পর্শে প্রায় অক্ষত সৈকত, সবকিছুই এখানে পাশাপাশি অবস্থান করছে।
আর এই ভূমি যা কোটি কোটি বছর ধরে প্রাকৃতির হাতে ধীরে ধীরে তৈরি হয়েছে, শেষ পর্যন্ত হয়ে উঠেছে এমন এক বৈচিত্র্যময় জন্মভূমি যা পৃথিবী আর কোথাও দেখা যায় না। প্রাকৃতির একটি পরিচিত নিয়ম হলো কোনো জায়গা যত বেশি বিচ্ছিন্ন হয় সেখানে জীবের টিকে থাকা ততই কঠিন। কিন্তু সোকোত্রা ছিল এই নিয়মের এক বিরল ব্যতিক্রম। ভারত মহাসাগরের মাঝখানে বিচ্ছিন্ন থাকার কারণে দ্বীপটি আফ্রিকা কিংবা আরব উপদ্বীপের বাস্তুতন্ত্রের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রায় কোনো নিয়মিত যোগাযোগই ছিল না। বাতাসে ভেসে আসা প্রতিটি বীজ, ভুল করে এখানে থেমে যাওয়া প্রতিটি পাখি কিংবা সমুদ্রের পাড়ি দিয়ে কোনোভাবে টিকে থাকা প্রতিটি ক্ষুদ্র প্রাণীকেও কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে। শুষ্ক ভূমি, কঠিন ভূপ্রকৃতি এবং সীমিত পানির উৎস, এখান থেকে ফিরে যাওয়ার কোনো পথই ছিল না। তাই তাদের সামনে ছিল দুইটি পথ, পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে টিকে থাকা অথবা চিরতরে হারিয়ে যাওয়া। আর এই কঠিন বাছাইয়ের মধ্য দিয়েই তৈরি হয়েছে সোকোত্রার অদ্ভুত জীবজগৎ। বিজ্ঞানীরা সোকোত্রায় প্রায় 800-এরও বেশি উদ্ভিদ প্রজাতির সন্ধান পেয়েছে। এর মধ্যে প্রায় 360টি প্রজাতি এন্ডেমিক, অর্থাৎ পৃথিবীর অন্য কোথাও এগুলোকে পাওয়া যায় না। দ্বীপটির মোট উদ্ভিদ প্রজাতির 37% এমন প্রজাতি যা কেবল এই দ্বীপেই পাওয়া যায়। এটি দ্বীপটির জন্য একটি অত্যন্ত বিরল জীববৈচিত্র্য। আর এই অমূল্য প্রাকৃতিক বৈশিষ্ট্য কারণে ইউনেস্কো 2008 সালে পুরো সোকোত্রা দ্বীপপুঞ্জকে প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়। এই জায়গায় সবচেয়ে পরিচিত এবং অদ্ভুত উদ্ভিদগুলোর একটি হলো ড্রাগন ব্লাড গাছ। দূর থেকে দেখলে মনে হবে এটি যেন মাটির উপর বিশাল একটি ছাতা মেলে দাঁড়িয়ে আছে। এর শাখাগুলো চারদিকে ছড়িয়ে রয়েছে বিশাল ছাউনির মতো। কিন্তু এই অদ্ভুত চেহারা কোনো কাকতালীয় বিষয় নয়, এটি আসলে বেঁচে থাকার এক অসাধারণ কৌশল। গাছটি ছাতার মতো আকৃতি, নিজেই নিজের জন্য ছায়া তৈরি করে। একই সঙ্গে এটি গাছের মাটির নিচে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। আর সেই ছায়ার নিচে তরুণ উদ্ভিদগুলো দ্বীপের কঠোর সারা বছর সূর্যালোক থেকে কিছুটা সুরক্ষা পায়। আরও আছে ডেনড্রাইথিও সোকোট্রানাস, পৃথিবীর একমাত্র বৃক্ষ সদৃশ্য প্রজাতি যা সপরিবারের অন্তর্ভুক্ত। এটি দেখিয়ে দেয় পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে বিবর্তন কিভাবে একটি প্রজাতির চেহারা এবং গঠনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। কিন্তু সোকোত্রার অদ্ভুত প্রকৃতি শুধু গাছের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি প্রাণী জগতেও সমানভাবে অবিশ্বাস্য। বিজ্ঞানীরা সোকোত্রায় প্রায় 34টি সরীসৃপ প্রজাতির সন্ধান পেয়েছেন। আর এর মধ্যে 31টি এন্ডেমিক, অর্থাৎ পৃথিবীর কোনো স্থানে এগুলোকে পাওয়া যায় না। স্থলসর শামুকের ক্ষেত্রে সংখ্যাটি আরও বিস্ময়কর, প্রায় 95% প্রজাতি পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। এটি পৃথিবীর সর্বোচ্চ এন্ডেমিকের হারগুলোর একটি। এমনকি পাখিরাও এই বিচ্ছিন্নতার প্রভাব থেকে মুক্ত নয়। পাখিরা সমুদ্র পাড়ি দিতে সক্ষম হলেও লক্ষ লক্ষ বছর ধরে মূল ভূখণ্ড থেকে আলাদা থাকার কারণে সোকোত্রায় তাদের নিজস্ব স্বতন্ত্র জনসংখ্যা তৈরি হয়েছে। এই অসাধারণ জীব বৈচিত্র্যের কারণেই বিজ্ঞানীরা সোকোত্রাকে প্রায় বলেন ভারত মহাসাগরের গ্যালাপাগোস। কারণ এখানে শুধু অনেক প্রজাতিই নেই, বরং এখানকার প্রতিটি প্রাণী, প্রতিটা উদ্ভিদ যেন বিবর্তনের একটি আলাদা আলাদা অধ্যায়। প্রকৃতি কোটি কোটি বছর ধরে নীরবে যেসব সমাধান আবিষ্কার করেছে, সোকোত্রার জীবজগৎ যেন সেগুলোই জীবন্ত উদাহরণ। আর সবচেয়ে বিস্ময়কর হলো এই পুরো গল্পটি তৈরি হয়েছে এমন এক পৃথিবীতে যা বাহিরের প্রভাব থেকে প্রায় অক্ষত ছিল। হাজার হাজার বছর ধরে সোকোত্রার মানুষ এই দ্বীপকে জয় করার চেষ্টা করেনি, বরং তারা শিখিয়েছে প্রাকৃতিক গড়তে। তারা ঋতুভিত্তিক বাতাসের গতিপথ পর্যবেক্ষণ করেছে, দ্বীপের সর্বস্থায়ী বর্ষাকালের ধরন মনে রেখেছে, আর এমন কিছু ভূমির সঙ্গে মানিয়ে নিয়েছে যে ভূমি কখনোই মানুষের জন্য খুব বেশি উদার ছিল না। এখানে প্রকৃতি ঠিক করে দেয় কখন পানি আসবে, কখন মাছ পাওয়া যাবে এবং কখন শুকনো তৃণভূমি গবাদি পশু পালনের উপযোগী হবে। এই দ্বীপের চারপাশে সমুদ্র পুষ্টি সমৃদ্ধ। এই সমুদ্রে রয়েছে 730টিরও বেশি মাছের প্রজাতি, প্রায় 250টির প্রজাতি প্রবাল এবং আরও শত শত সমুদ্র প্রাণী। প্রতিদিন সকালে সূর্য আকাশে উঁচুতে ওঠার আগেই ছোট ছোট কাঠের নৌকা উপকূল ছেড়ে বেরিয়ে যায়। নৌকাতে থাকা জেলেরা সমুদ্রে খুঁজতে থাকে টোনা, ম্যাকারেল, স্পাইনার, অক্টোপাস এবং লবস্টার। এইসব শুধু খাবার নয়, দ্বীপের বহু পরিবারের জীবন এবং আয়ের অন্যতম প্রধান উৎস। উপকূল ছেড়ে পাহাড় এবং মালভূমির দিকে এগিয়ে গেলে দৃশ্য আরো বদলে যায়। সেখানে দেখা যায় ছাগল, ভেড়া এবং গবাদি পশুর পাল পাথরের ঢাল বেয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তারা খুঁজছে বর্ষার পর বেঁচে থাকা প্রতিটি ছোট ঘাসের টুকরো।
কৃষি জমি খুব সীমিত হওয়ায় পশুপালন বহুদিন ধরে এখানকার ঐতিহ্যবাহী জীবিকার একটি গুরুত্বপূর্ণ অংশ। এইসব পশু মানুষকে মাংস, দুধ এবং চামড়া দেয়, কিন্তু এর মূল্য শুধু অর্থনৈতিক নয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে এইসব পশু এই দ্বীপের সংস্কৃতি এবং জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে যুক্ত। কম বৃষ্টিপাত এবং অসম বন্টনের কারণে মানুষকে প্রতিটি ছোট উপত্যকায় কাজে লাগাতে হয়, যেখানে সামান্য হলেও পানি আর্দ্রতা ধরে রাখা সম্ভব। সেখানে চাষ করা হয় খেজুর, ডালিম, কলা, বাঙ্গি এবং দৈনন্দিন প্রয়োজনীয় সবজি। এই দ্বীপের মিঠা পানি এতটাই মূল্যবান যে প্রতিটি কূপ এবং প্রতিটি ছোট জলধারা একটি সম্প্রদায়ের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। এই দ্বীপের মানুষ শুধু প্রকৃতি থেকেই গ্রহণ করে না, তারা জানে প্রকৃতি তাদের যা দিয়েছে সেটি কিভাবে সংরক্ষণ করতে হয়। ফ্রাঙ্কিনসের গাছের রেজিম মির এবং ড্রাগন ব্লাড গাছের বন একসময় প্রাচীন বাণিজ্যের পথে সুগন্ধি ঔষধ এবং মূল্যবান বাণিজ্যিক পণ্যের উৎস ছিল। আজও বহু পরিবারের হাতে ঐতিহ্যবাহী পদ্ধতিতে এইসব সংগ্রহ করে। এতে তারা আয় করতে পারে, আবার পরিবেশের উপর নিজেদের প্রভাবও কম রাখতে পারে। কারণ এমন একটি দ্বীপে যেখানে প্রতিটি পানির ফোঁটা, প্রতিটি ঘাসের টুকরো এবং সমুদ্র থেকে পাওয়া প্রতিটি মাছের সীমা রয়েছে। প্রকৃতি যতটা ফিরিয়ে দিতে পারে তার চেয়ে বেশি নিয়ে নেওয়া মানে শেষ পর্যন্ত নিজেদের ভবিষ্যৎকেই ছোট করে ফেলা। হাজার হাজার বছর ধরে এই দ্বীপ ছিল সামুদ্রিক বাণিজ্যের পথে একটি গুরুত্বপূর্ণ বিরতিস্থল। এই পথগুলো আরব উপদ্বীপ, আফ্রিকার হর্ন অঞ্চল এবং দক্ষিণ এশিয়াকে সংযুক্ত করত। ব্যবসায়ী ও নাবিক ভারত মহাসাগরে পাড়ি দেওয়ার আগে এখানে থামত মিঠা পানি সংগ্রহ করতে। শত শত বছর ধরে চলা এই যোগাযোগ ধীরে ধীরে এই দ্বীপের সম্প্রদায়ের সংস্কৃতি প্রভাবিত করেছে। দ্বীপটি বহু সংস্কৃতির সঙ্গে পরিচিত হলেও এই ভৌগোলিক বিচ্ছিন্নতা তাকে নিজের ভাষা, ঐতিহ্য এবং জীবনধারাকে ধরে রাখার সুযোগ করে দিয়েছে। আর এই কারণে আজও সুকোত্রা মানুষের পরিচয়ের মধ্যে হাজার হাজার বছরের পুরনো সাংস্কৃতিক ছাপ স্পষ্ট। দ্বীপের মানুষ শাকোত্রি ভাষায় কথা বলে। এটি আধুনিক দক্ষিণ আরবীয় জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। বর্তমানে এই ভাষা সোকোত্রায় এবং আশেপাশের কয়েকটি দ্বীপে ব্যবহৃত হয়। এর ইতিহাসের অধিকাংশ সময় এই ভাষার কোনো প্রচলিত লিখিত ব্যবস্থা ছিল না, তাই পূর্বপুরুষদের গল্প, লোককবিতা, নৌযাত্রার জ্ঞান, ঋতুভিত্তিক বাতাস পড়ার কৌশল এবং ঔষধি গাছের সম্পর্কে জ্ঞান সবকিছুই মুখে মুখে এক প্রজন্ম হতে আরেক প্রজন্ম পৌঁছে গেছে। এই কারণেই সোকোত্রার একজন বয়স্ক মানুষ শুধু পরিবারের প্রবীণ সদস্য নন, তিনি যেন এক জীবন্ত আর্কাইভ। তার স্মৃতির মধ্যে সংরক্ষিত থাকে একটি পরিবারের নয়, পুরো একটি সম্প্রদায়ের ইতিহাস। এই দ্বীপের জীবন শক্তিশালী সামাজিক বন্ধনের উপর দাঁড়িয়ে আছে। অধিকাংশ মানুষ ছোট ছোট গ্রামে বসবাস করে। একই পরিবারের একাধিক প্রজন্মই প্রায় একের অপরের কাছাকাছি থাকে। পারিবারিক সম্পর্কের পাশাপাশি গোত্রীয় কাঠামো সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিরোধ মীমাংসা করা, পানি সম্পদ পরিচালনা করা কিংবা বিপদে পড়া পরিবারকে সাহায্য করা অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখানে গোত্রের প্রবীণ ব্যক্তি বা শেখদের অংশগ্রহণে সমাধান করা হয়। এরা এমন মানুষ যাদের উপর পুরো সম্প্রদায়ের আস্থা রয়েছে। আর সোকোত্রার মানুষ তাদের অতিথি আপ্যায়নের জন্য পরিচিত। কোনো অতিথিকে বাড়িতে আমন্ত্রণ জানালে তাকে চা দেওয়া, খাবার খাওয়ানো কিংবা বিশ্রামের জায়গায় করে দেওয়া এখানকার জীবনের স্বাভাবিক অংশ। কিছু সম্প্রদায়ের মধ্যে এবং ঘনিষ্ঠ সম্পর্ক মানুষের মাঝে হালকা নাক স্পর্শ করে অভিবাদন জানানোর ঐতিহ্য এখানে টিকে আছে। এটি সম্পর্ক, সম্মান এবং পরিচিতির প্রতীক। আধুনিক পৃথিবী ধীরে ধীরে পৌঁছে যাচ্ছে সোকোত্রায়। আজ সোকোত্রা আর পুরোপুরি বিচ্ছিন্ন নয়। নতুন রাস্তা তৈরি হচ্ছে, স্মার্টফোন ও ইন্টারনেট আরো অসাধারণ হয়ে উঠেছে। পর্যটন এমন সব পরিবর্তন নিয়ে এসেছে যা কয়েক দশক আগেও কল্পনা করা কঠিন ছিল। তবুও আধুনিকতার এই ঢেউয়ের মধ্যেও সোকোত্রার মানুষ নিজেদের মাতৃভাষায় কথা বলে। প্রজন্মের পর প্রজন্ম গল্প পৌঁছে দেয় এবং হাজার হাজার বছরের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করে। এই দ্বীপের দিনে শুরু হয় সূর্য আকাশে উঁচুতে ওঠার অনেক আগে। দ্বীপের সব থেকে বড় শহর হাদিব্বতের ছোট ছোট দোকানগুলো ধীরে ধীরে দরজা খুলতে শুরু করে। গ্রামের কাছ থেকে নিয়ে আসা সবজি সাজিয়ে রাখা হয় বাজারে। পুরনো পিকআপ ট্রাক ধীরে ধীরে এমন রাস্তায় চলাচল করে যেখানে বেশি ভিড় নেই। কিন্তু হাদিব্ব ছেড়ে আরেকটু দূরে গেলে জীবন আরো শান্ত হয়ে যায়, একই সঙ্গে আরো কঠিন হয়ে ওঠে। উপকূলের ধারে কিংবা পাহাড়ের নিচে ছড়িয়ে থাকা ছোট ছোট গ্রামগুলোতে মানুষের জীবন এখনো প্রাকৃতিক ছন্দের উপর নির্ভরশীল। জোয়ারের অনুকূলে থাকলে ভোরের দিকে ছোট ছোট কাঠের নৌকাগুলো একের পর এক সমুদ্রে বেরিয়ে যায় মাছ ধরতে।
রোদে পুড়ে যাওয়া পাথরের পাহাড়ে ছাগলের রাখালেরা তাদের পশুপালন নিয়ে ঘুরে বেড়ায়। বুঝতে থাকে শুকনো মৌসুমের পর বেঁচে থাকার অল্প কিছু সবুজ ঘাস। কিছু পরিবার নিজেদের বাড়ির সামনেই ছোট মুদির দোকান চালায়। সেখানে চাল, চা, রান্নার তেল থেকে শুরু করে দিয়ে নিত্য প্রয়োজনীয় গৃহস্থলী সামগ্রী পর্যন্ত পাওয়া যায়। প্রত্যেকের কাজ আলাদা, কিন্তু সবাই এই কঠিন প্রাকৃতিক ছন্দে সংযুক্ত। সকাল গড়িয়ে গেলে স্কুলে যাওয়ার রাস্তাগুলো ব্যস্ত হতে শুরু করে। হাদিব্যের কাছাকাছি থাকায় শিশুরা তুলনামূলকভাবেই সহজে স্কুলে যেতে পারে, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা এখনো অনেক কঠিন। কিছু শিশু খালি পায়ে কয়েক কিলোমিটার পাথরের কাঁচা রাস্তা ধরে হাঁটে, কেউ কেউ কঠিন পাহাড়ি পার হয়, শুধু একটি কারণে, শিক্ষা অর্জন করার জন্য। স্থানীয় বাজার দ্বীপের অন্যতম প্রাণবন্ত জায়গা। মাছ ধরার নৌকা থেকে আনা তাজা মাছ দ্রুতই বাজারের দোকানে চলে আসে। তার পাশে থাকে বনমধু, খেজুর, ছাগলের দুধ এবং স্থানীয় মানুষের হাতের তৈরি বিভিন্ন পণ্য। পরিবহন ব্যবস্থাও সাধারণ হলে সহজ নয়। সাম্প্রতিক বছরগুলোতে প্রধান রাস্তাগুলো পাকা করা হয়েছে, কিন্তু বড় বস্তি ছেড়ে গেলেই পিচের রাস্তাগুলো দ্রুত পাথর, বালি আর দুর্গম পাহাড়ি পথে পরিণত হয়। এ কারণেই 4 চাকার পিকআপ ট্রাক এখানে সব থেকে বেশি ব্যবহৃত হয়। আর অনেক উপকূলীয় গ্রাম এখানে আশেপাশে এলাকার সঙ্গে যোগাযোগ করার জন্য নৌকার উপর নির্ভরশীল। সমুদ্র দ্বারা ঘেরা এবং ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন এই দ্বীপের খাবার বিলাসিতা কিংবা জটিলতার উপর গড়ে ওঠেনি, বরং এখানকার রান্না তৈরি হয়েছে বেঁচে থাকার প্রয়োজন থেকে। প্রজন্মের পর প্রজন্ম ধরে দ্বীপবাসীদের টিকিয়ে রাখার জন্য সবথেকে স্বতন্ত্র খাবারের স্বাদ এসেছে তাজা ভরা মাছ থেকে। বিশেষ করে হ্যাঙ্গর এবং ম্যাকারেল এখানকার খাবারের গুরুত্বপূর্ণ। কখনো এগুলিকে সমুদ্রের লবণ দিয়ে সরাসরি প্যানে ভাজা হয়, আবার কখনো আরবীয় উপসাগরের অঞ্চলের উষ্ণ এবং সুগন্ধি মশলার সঙ্গে ধীরে ধীরে রান্না করা হয়। সোকোত্রার সংস্কৃতির অন্যতম ও গুরুত্বপূর্ণ অংশ হলো শাহী চা, যা শুধু একটি পানীয় নয়, বরং অতিথিয়তার প্রতীক। কালো চা, চিনি এবং তাজা ছাগলের দুধ দিয়ে তৈরি এই চা অতিথিকে সম্মানের সঙ্গে পরিবেশন করা হয়। কিন্তু এই সৌন্দর্য প্রাকৃতির আড়ালে লুকিয়ে আছে আরেক বাস্তবতা। সোকোত্রা এখনো ইয়ামিনের অংশ, তাই রাজনৈতিক সংঘাতের পরোক্ষ প্রভাব, সীমিত স্বাস্থ্যসেবা এবং দুর্গম যোগাযোগ ব্যবস্থা এখানকার মানুষের জীবনে রয়েছে। টেলতা লেগুনা আবদুল্লাহ নামে একজন ব্যক্তি গুহায় বাস করেন এবং পর্যটকদের সঙ্গে মাছ ধরা এবং ঐতিহ্যবাহী মাছ ধরার অভিজ্ঞতা ভাগ করেন। তবে সোকোত্রার ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে দীর্ঘমেয়াদী মৌসুম, অনিয়মিত বৃষ্টিপাত এবং শক্তিশালী ঘূর্ণিঝড়ের ঝুঁকি বাড়ছে। একই সঙ্গে ড্রাগনসন ব্লাড গাছের নতুন চারা কমে যাচ্ছে এবং পর্যটন বাড়ার ফলে প্রাকৃতির উপর চাপ তৈরি হচ্ছে। তবুও সোকোত্রা মানুষ তাদের পূর্বপুরুষদের ভূমি, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে চায়। নতুন প্রজন্মের ইন্টারনেট, শিক্ষা ও আধুনিকতার সঙ্গে যুক্ত হলেও তারা চায় উন্নয়নের পাশাপাশি সোকোত্রার প্রাকৃতি এবং নিজস্ব পরিচয়ও টিকে থাকুক। কারণ সোকোত্রা শুধু একটি দ্বীপ নয়, এটি লক্ষ লক্ষ বছরের বিবর্তন, মানুষের জীবনযাপন এবং প্রাকৃতির সঙ্গে সহাবস্থানের এক অসাধারণ জীবন্ত গল্প। এই দ্বীপ নিয়ে আমাদের এই অসাধারণ যাত্রায় শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ।